ধন্যবাদ আপনাকে এবং শরীফ ভাই, আজিজ ভাই দুজনকে আমার আন্তরিক শুভেচ্ছা। ওনারা যা বলছে এরপরে বলার পর আমার আর বলার জায়গা কিছু রাখছে বলে আমার কাছে মনে হয় না। তারপর আমি বলি, কিছু কথা তো বলতেই হবে। যেমন ধরেন, আমরা ইদানিংকালে মানে সম্প্রতি কয়েকদিন আগে কিছু কথা শুনছিলাম যে রাষ্ট্রপতি যে আদেশটা দিছিল নির্বাচন এবং গণভোটের জন্য, বলছিল যে এই আদেশ উনি দিতে পারেন কিনা। একজন দায়িত্বশীল মন্ত্রী প্রশ্ন করছেন তাকে, এবং উনি বলছেন আমি তো এই আদেশে স্বাক্ষর করতে পারি না, কিন্তু পারাচ্ছে, মানে অর্থাৎ তাকে পারানো হইতেছে। এটা নিয়ে অন্য ডিটেলস আমি যাচ্ছি না, পারানো হচ্ছে। সম্প্রতিকালে আপনি আরেকটা জিনিস যদি দেখেন, আমি দেখলাম এলজিআরডির প্রতিমন্ত্রী যিনি মীর শাহে আলম, উনি সেদিন পার্লামেন্টে বক্তব্য দিচ্ছেন কি, যে অনেকেই বলেন যে আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে আমরা রেখেছি কেন, কিন্তু আমরা এখানে মনে করি যে আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে দিয়া আমরা বলাইতে সক্ষম হয়েছি, আমরা বলাইতে পেরেছি কি আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগ ভোটচোর, আওয়ামী লীগ স্বৈরাচার। এইটা এই রাষ্ট্রপতিকে দিয়ে তারা বলাইতে পারে। এটাই কি সফলতা? এটা তারা সফলতা দেখছেন, কিন্তু এখানে আমার বিষয় ওখানে না। তার মানে রাষ্ট্রপতিকে দিয়ে বলাচ্ছে কারা, সেটা কিন্তু বেরিয়ে আসলো। এবং এলজিআরডি মন্ত্রী বলছে, পার্লামেন্টে বলছে যে আমরা বলাইতে পারছি। তার মানে বলাইতে পারলেই কি সে আওয়ামী লীগ থেকে বিএনপি হয়ে গেল? এত সহজ। রিমান্ডে নিয়ে পুলিশে 2টা বাড়ি দিলে যখন বলি যে তুই আমার আব্বা, আমি বললাম আপনি আমার আব্বা, সে আমার বাবা হয়ে গেল। এটার চেয়ে মেইন প্রশ্ন হচ্ছে এই, রাষ্ট্রপতিকে যে বলাচ্ছে কে? যেহেতু সে নিজে অ্যাডমিট করলেন যে আমরা বিএনপি বলাইতে পারছি, এবং এটার কৃতিত্ব আজকের প্রধানমন্ত্রী, সেটা উনি বলেছেন পার্লামেন্টে। তাহলে রাষ্ট্রপতিকে দিয়ে যেটা করানো হচ্ছে সেটার দায়টা কার, সেটা ক্লিয়ার হইল। 2 নম্বর আসেন, পার্লামেন্টে আরও একটা কথা উঠছে, সংবিধান স্থগিত হতে পারে, সংবিধান কি বলে সংশোধন হতে পারে, সাসপেন্ড হতে পারে, বাতিলও হতে পারে, কিন্তু সংস্কার বলতে সংবিধান সংস্কার হয় না। এটা কোথায় পাইছে আমি ঠিক জানি না। এক্ষেত্রে আমি আপনাকে 2-1টা বিষয় আমাকে খুব জরুরিভাবে বলতে হয়। সেটা হইল কীরকম আমি বলি, আপনি যদি বিএনপির নির্বাচনী ইশতেহারের দিকে তাকান, সেখানে কি আছে? নির্বাচনী ইশতেহারটায় পরে আসি, তার আগে আসি তাদের 31 দফা। সেখানে প্রথম দফায় বলা আছে সংবিধান সংস্কার কমিশন গঠন। আচ্ছা, সংবিধান যদি সংস্কার না হয়, সংবিধান সংস্কার কমিশন গঠন হবে কেন? সংস্কার তো হচ্ছে না, পার্লামেন্টে বলছেন। তারপরে এটার ভিতরে আছে একটি সংবিধান সংস্কার কমিশন গঠনের মাধ্যমে বিতর্কিত অগণতান্ত্রিক সংশোধনীয় পরিবর্তনের পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী বাতিল বা সংশোধন। মানে আমি জানতে চাচ্ছিলাম যে রাজপথে যে আন্দোলন, আমি সেটাকেই তো আসতেছি। আপনি সংবিধান সংস্কার করার কথা জুলাই সনদের আলোকে, তো জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কার করার কথা, সেখানে আপনি বলছেন সংস্কার বলতে কিছু নাই, সংবিধান সংস্কার হয় না। আমি সেটা দেখাচ্ছি। তারপরে আপনি আসেন তাদের যে নির্বাচনী ইশতেহার, সেখানে কি বলছেন, সংবিধান সংস্কারের বিষয়ে বিগত 17 অক্টোবর 2025 তারিখে জুলাই জাতীয় সনদ যে আঙ্গিকে ঐক্যমত্য স্বাক্ষরিত হয়েছে সেইগুলো সেই মতে বাস্তবায়ন সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। এখানে সংবিধান সংস্কার 2 দফায় আসেন। দ্বিতীয়ত তাদের নির্বাচনী ইশতেহার, সেখানে বলতেছেন, সংক্ষেপে করি, বিএনপি সকল বিতর্কিত অগণতান্ত্রিক সংবিধান সংশোধনীয় বিধানবলী পর্যালোচনা ও পুনঃপরীক্ষা করে প্রয়োজনীয় সংবিধান সংস্কার করবে। তারপরের লাইনটা, রাষ্ট্র কাঠামো গণতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে 31 দফার ভিত্তিতে প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার সাধন করা হবে। সংস্কার 1, 2, 3, 4 জায়গায় উনি বললেন, আর জুলাই সনদের সংস্কারের কথা বলা হয়েছে। তো সংবিধান সংস্কার না হইলে এইটা না হয় আপনাদেরকে করাচ্ছে, চাপায়ে দিছে, ইত্যাদি ইত্যাদি। আপনার এখানে সংবিধান সংস্কার কমিশন, সংবিধান সংস্কার, এটা যদি হয় তাহলে ওটার ব্যত্যয় কি? 1, 2 এমন কথাও বলছেন যে সংশোধনের নামে আমরা প্রয়োজনীয় সংস্কারটাকেই সংশোধন মনে করি। কেন? মনে করার তো কিছু নাই এখানে। এখানে আপনাকে জুলাই সনদ বাস্তবায়ন করবেন। এখন আসেন, আরও অনেক কথা আছে সরকারের সেফটির জন্য। আমরা চাই, বুকে হাত দিয়ে বলতেছি যে হ্যাঁ, একটা নির্বাচিত আমরা সরকার পেয়েছি এবং সেই সরকারটা আগামী 5 বছর থাকুক।
এটা তামাশা না, রাষ্ট্র। এবং সেটা থাকুক মনে প্রাণে আমি চাই। আমি কেন, আমার মনে হয় ওনারাও চান যে একটা নির্বাচিত সরকার যখন ক্ষমতায় আসে তার কাছে থাকুক, এবং সরকারের সেই নির্বাচনে ক্ষমতায় মানে সংসদটাকে টিকায় রাখার জন্য ড্রাইভিং সিটে বসা আছে ক্ষমতাসীন সরকার 2/3 মেজরিটি নিয়ে। কোনো কথা যদি তারটা আপনারা না শোনেন, আমরা যদি কেউ না শুনি, তাহলে তো আমার এই সংসদ, আপনি জানেন যে এই সংসদটা আমাদের কত ব্যয়বহুল, লক্ষ লক্ষ টাকা ব্যয় হয় প্রতি 5-10 মিনিটে। তো সেক্ষেত্রে দরকারটা কি? 2/3 মেজরিটির ভিত্তিতে যদি আমরা সব করতে পারি, এটা মানবো না ওটা মানবো না যদি হয়, তাহলে তো আমার এটা বাদ দিয়ে এই যে হামে লোক মারা গেছে, টিকায় মারা গেছে, আমরা সেই আলোচনায় আসি। আমার তেলের সংকট, কেউর দরকার নাই তো, তেলের সংকট দূর করবে সরকার। হাম টিকার যে ক্ষতি হয়েছে, ইউনূস সাহেব এটা করছে, সেটার দায়ও সরকারকেই নিতে হবে। এখন তাকে নিতে হবে। সেই জায়গায় কাজ করতে থাকুক না, ওগুলো বাদ দিয়ে দেখ, আমাদের সময় নষ্ট করে লাভ নেই। এখন আসেন মাঠে তাদেরকে পাঠাচ্ছে কে? আমরা গত 15 বছরের ইতিহাস যদি দেখি, যে সরকারটা ছিল, মাঠে কিন্তু পাঠায় সরকার। কেন পাঠায়? আপনি যখন সব কিছু উপেক্ষিত করবেন, উপেক্ষা করতে থাকবেন, তখন তাদের রাস্তাটা কি? তাহলে আপনি রাস্তায় পাঠাচ্ছেন কে? এখন রাজনৈতিক সংকট মোকাবেলা করার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় কি বলেছি? আলোচনা। এবং বহু লোক তখন এই যে টাইম দিতে বাধ্য হয়েছে, সেটাকে আমরা ধৈর্য ধরছি। যেমন শরীফ ভাই বলল, আওয়ামী লীগও তারে দিত না এই টাইমটা, জামাতও তাকে দিত না এই সরকারকে 18 মাস, এই অন্তর্বর্তীকালীন সরকারকে। তার কারণ কি? তাদের ক্যাপাসিটি আছে, আর তাদের ক্যাপাসিটি নাই, তাই তারা সময় দিছে বলে। তা নাহলে আমি দিব কেন? একটা দেশে গণতান্ত্রিক সরকার আসবে, সেজন্য আমি 18 মাস অপেক্ষা করে ধৈর্য ধরবো। ধৈর্য ধরার পর আমি আমার গণতান্ত্রিক আচরণটা কি দেখাচ্ছি? আপনাকে সমস্ত সমাধান করতে হবে হয় রাজপথে, আর এই সংসদে, আর নয়তো আপনি অন্যভাবে আলোচনা করেন। কিন্তু আপনি আলোচনার রাস্তা আমরা বরাবরই দেখছি, যখনই কোনো ঝামেলা হয়, সরকার ডিপেন্ড করে কার উপরে? ইন্টেলিজেন্স রিপোর্টের উপরে। সরকার ডিপেন্ড করে প্রশাসনের উপরে। যখনই আপনি প্রশাসনের উপরে ডিপেন্ড করবেন, তার মানে আমাকে দমানো নীতি। কিন্তু আপনাকে যখন ইন্টেলিজেন্স রিপোর্ট দেয় যে মিস্টার শরীফ ইজ ডুইং দিস থিংস, রাজ্জাক ইজ ডুইং দিস থিংস, অর আজিজ ভাই ইজ ডুইং দিস থিং, তাহলে তার সাথে বসা উচিত ক্ষমতায় যারা থাকে তারা। ইন্টেলিজেন্স রিপোর্টের ভিত্তিতেই বসেন, বইসা আলাপ করবেন। আপনার ইন্টেলিজেন্স রিপোর্ট কিন্তু আছে, রাজ্জাকি সাহেব কি করছে, তখন আপনি আলাপ করেন। আলাপ করলে তখন কি বলে, তাইলে আপনি মিলাইতে পারবেন যে ইন্টেলিজেন্ট রিপোর্টটা কি, আর আপনার সাথে সে বলছে কি, কেন কথাটা বলছি। সরকারের কাছে যত ইন্টেলিজেন্ট রিপোর্ট আসুক, প্রত্যেকে তার সেফ সাইড হিসাব করে কথা বলে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, কি কথা বললে সরকার খুশি হবে সেটাও তাকে দেখতে হয়। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, তাকে দেখতে হয়। যেমন ধরেন, আইনের বিষয়ে একটা ওপিনিয়ন নিবে, সরকারের তো সলিসিটর অফিস আছে, অ্যাটর্নি জেনারেল অফিস আছে। আপনি যেটা বলছেন, যে এত সংকট তৈরি হচ্ছে, এই সংকট নিরসনের চাবি আসলে কার হাতে? এইখানেই আসতেছি, আমি সেই জায়গাটাই আসতেছি। এখন এই সংকটের সাথে আরও অনেক জিনিস সংকট আছে। যেমন একটা কথা আসছে, বঙ্গবন্ধু ছবি ঝুলানো 4-এর ক নিয়ে। আচ্ছা, না ঝুলাইলে কিন্তু সংবিধান লঙ্ঘন হচ্ছে। গল্প যতই করেন আপনি, চ্যালেঞ্জ করে দিচ্ছি। তারপরে আসেন 6ষ্ঠ অনুচ্ছেদ তফসিল মোতাবেক স্বাধীনতার ঘোষক এখন পর্যন্ত বঙ্গবন্ধু। আমি কারে ঘোষক মানি কি না মানি, ইট ইজ ইমম্যাটেরিয়াল, কিন্তু আমার কাছে একটা পুস্তক আছে। এই পুস্তক যদি আমার কাছে ম্যান্ডেটরি হয়, ইয়েস ম্যান্ডেটরি বাংলাদেশের নাগরিকের জন্য, তাহলে স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু এবং সব জায়গায় অফিসে ছবি ওঠা উচিত। বাট আমি সংসদের বক্তব্য শুনলাম কি, যে আমরা তো সেজন্যই সংশোধন করতে চাই এবং এগুলো রাখবো না। ভালো কথা, আপনি রাখবেন না, কিন্তু যতক্ষণ আইনটা বহাল আছে, আপনি জানেন ততক্ষণ তো অপরাধ হচ্ছে। ততক্ষণ ক্রিমিনাল কেসের একটা থিওরি বলি আপনাকে, এটা আমার বানানো না, আইনে আছে। সেটা হলো এই, যে আইনটা যতক্ষণ বলবৎ থাকবে, তখন ওই আইন যদি আপনি ভায়োলেট করেন, তাহলে এখানে ক্রিমিনাল অফেন্স হয়ে যাচ্ছে। তারপরে যদি এই আইনটা বাতিলও হয়ে যায়, তখন আপনি মনে করেন আর ফার্দার আমরা ওইটা করব না। কিন্তু এই যে হয়ে গেল, এটার জন্য কিন্তু আওয়ামী লীগের ক্ষমতায় লাগবে না, অন্য যে কোনো একটা দল ফর দ্য টাইম বিং যদি চলে আসে, তাইলেও সে তখন এই অ্যাকশন নেবে এটার জন্য। নাম্বার 4, আরেকটা কথা বলে যাই, নেপালের কথা আমরা বারবার বলি। নেপাল কিন্তু লাস্ট যে অভ্যুত্থানটা হইল, সেই অভ্যুত্থানের প্রথম দিনেই কিন্তু ওই সংসদের যত বড় রাজনীতিবিদ যারা বসা ছিল, তারা কিন্তু নির্বাচনের ডেটটা
নিয়ে নিছে ওই দিনই এক। আমরা কেন পারিনি? আমরা পারি না, এটা রাজনীতিবিদদের ব্যর্থতা। আমি দেখছেন পার্লামেন্টে বলে আপনার জুলাই সরকার গঠন করলেন না, বিপ্লবী সরকার গঠন করলেন না কেন, অথচ তারা কিন্তু বিপ্লবের দাবি করে যিনি প্রশ্নটা উত্থাপন করছেন। তো উনি আজিজ ভাই করেন নাই, ভালো কথা, আমি প্রস্তাব দিলাম না কেন? আপনি ওর ঘরে চাপাই দিয়ে কি করেন? আপনি এখন ভালো ভালো ফুটিংসে আসেন বলে আপনি এই কথাগুলো বলতেছেন। এখন নেপালের কথাটা বলি, নোটেড 2008-এ তাদের প্রথম রাজতন্ত্রের অধপতন হয়। সেই 2008 থেকে 2025 পর্যন্ত 14 বার সরকার প্রধান বদল হয়েছে, 14 বার। আমি অথরিটি নিয়ে বলছি, 14 বার। তাইলে 17 বছরে 14 বার সরকার বদল হওয়ার মানে কি? স্টিল দে আর আনস্টেবল। প্রশ্ন হচ্ছে আমরা সেদিকে যাচ্ছি কিনা। জি, ধন্যবাদ আপনাকে জনাব এম এ আজিজ। আমরা সেখানে যাচ্ছি কিনা এই প্রশ্ন যদি আপনাকে করি, কি বলবেন? না, যেতে পারি। আমাদের দেশে এখনো ধরেন, দেশ তো স্বাধীন হয়েছে 55 বছর হয়ে গেল, এখনো অনেক সূচকে এগিয়েছি, রাজনৈতিক সূচকে পিছাচ্ছি। আমি সংসদে যে আলোচনাগুলি হয়, আমার বক্তব্য একটাই, আপনি ওত নিতে পারেন, আপনি নিয়োগ দিতে পারেন। আমার কিন্তু রাষ্ট্রপতির সাথে আমার এলাকার পূর্ব পরিচিত, তার সাথে আমার কথা হয়েছে, অনেক কিছু দেখেছি আমি, কাগজ সবটা আমি বলবো না, সাক্ষী দেবো না, কিন্তু সব ডকুমেন্ট আছে তার কাছে, কালেক্ট করে রাখছে সে। হ্যাঁ, সে বলছে তো, আমাকে পরিষ্কার বলছে যে অনেক প্রজ্ঞাপন আমি স্বাক্ষর করিনি, আমার নামে জারি করে দিছে। হ্যাঁ, করে নাই। তো এখন ধরেন 133টে যে অধ্যাদেশ ছিল, এই তো 133 অধ্যাদেশে অনেক কিছু সে স্বাক্ষর নাও করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে রাষ্ট্রপতি কেন সংসদে ফ্যাসিস্ট করলো, অমুক করলো? আরে রাষ্ট্রপতি এখন যে অবস্থায় আছে, এখন হলো শাহাবুদ্দিন সাহেব বলছে না যে খালি মাজার জিয়ারত করা ছাড়া রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নাই। আর আনুপশিলি ক্ষমতা হলো প্রধানমন্ত্রী আর প্রধান বিচারপতিকে নিয়োগ করা, সেটাও কিন্তু ইনডাইরেক্টলি পরামর্শ অনুযায়ী করে। তো এখন রাষ্ট্রপতি যেটা বক্তৃতার সংসদে দিছে, সেটা তো সরকারের বক্তৃতা। প্রধানমন্ত্রী ক্যাবিনেট থেকে যেটা আসছে, প্রধানমন্ত্রী পরামর্শে যেটা আসছে, সে পাঠক মাত্র, সেটা তো তার বক্তৃতা নাই। তাকে দিয়ে হ্যাঁ বলছে, যে মন্ত্রী বলছে সেও আমি বলবো ইগনোরেন্স, সেও একটু সঠিক বলতে পারে না। আমরা বলাইতে পারছেন কেন? সে রাষ্ট্রপতি মেনে গেছেন কেন? রাষ্ট্রপতি আছেন, তাকে যেটা দিয়েছেন সরকার থেকে সেটা সে পড়ছে, সে তো সে ফ্যাসিস্ট শেখ হাসিনা বলবে কেন? আমি তাকে জিজ্ঞেস করেছি, আপনার রাজনীতি কি আপনি শিফট করে ফেলছেন? আমি বলেছি, জিজ্ঞেস করেছি, তিনি বলেছেন দেখেন এই প্রশ্ন করেন না, রাষ্ট্রপতির যেটা দায়িত্ব সেটুকু আমি করেছি, বাস এই কথা। তো আমার বক্তব্যটা হচ্ছে, ধরেন এখন এই সংসদে যেগুলো দেখতে পারছি, এটা কিন্তু অতিরঞ্জিত আছে আমার কাছে মনে হচ্ছে। সরকারি দল সংসদে যেটা হচ্ছে সেটা অতিরঞ্জিত আপনি বলছেন? হ্যাঁ, বিরোধী দল ধরেন এই যে বলা হচ্ছে, যেমন রাজ্জাকি ভাই বলল, সংসদে যখন সংসদ কমিটি করা হলো, প্রস্তাব আসলো, হ্যাঁ, সালাউদ্দিন সাহেব যখন পড়লো, তখন কিন্তু বিরোধী দলের প্রধান বলছিল ঠিক আছে এটা করেন, কিন্তু অর্ধেক অর্ধেক রাখেন। কেন অর্ধেক অর্ধেক রাখবে? 2/3 মেজরিটি জনগণের ভোটে বিএনপি পাইছে, তোমাকে এক ভাগ রাখতে পারে, অর্ধেক দিবে কেন? তারপরে উনি ওইটা করলো, করার পরে আর কোনো কথা আগালো না। তারপরে ওনারা বেরিয়ে গেলেন, বেরিয়ে যাওয়ার পরে আন্দোলনের ঘোষণা দিলেন। আচ্ছা, একটু তাহলে জানি, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই যে দাবি আদায়ের জন্য যে রাজপথে যাওয়া, রাজপথে যখন দাবি আদায়ের জন্য চলে যায়, তখন এই বিষয়টি রাজনীতিবিদদের হাতে থাকবে? ভবিষ্যতের কথা বলছি, সামনের দিকে যদি কোনো আন্দোলন রাজপথে যায়, তাহলে সেই গণতান্ত্রিক রাজনীতিবিদদের হাতে থাকবে। ওয়াকআউট করার সুযোগ আছে, শরীফ ভাই বলছেন না, রাজপথেও যাওয়ার সুযোগ আছে। কিন্তু যদি আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি ঘটে, হ্যাঁ, তাহলে গরম পানি, ঠান্ডা পানি, জলকামান এগুলো আছে না। আমরা তো দেখেছি যে 5 আগস্টের পরে 12 ফেব্রুয়ারির আগে সেই সময় নাই তো, সেই দিন নাই। শোনেন, আপনি যখন আম খাবেন, পচে গেলে আর ওটা খেতে পারবেন না, এটা গেছে গা, ওই সময় চলে গেছে গা, এখন আর আন্দোলন হবে না। এখন যেটা বলছেন যে হ্যাঁ, এখন যে আমাদের যে এখন যে দেশের যে সমস্যাগুলি তৈরি হয়েছে, অর্থনীতি নাই, প্রবাসী আয় কিছু আসে বলে আছে, এছাড়া তো সবই ছাড়াবেড়া হয়ে গেছে। আপনি দেখেন, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত গেছে, নিম্ন মধ্যবিত্ত হতদরিদ্র হয়ে গেছে, কেউ বাজারে যেতে পারতেছে না। পরশুদিন অর্থমন্ত্রী নিজে বলল সারা বিশ্বে পণ্যের দাম
ভোগ্যপণ্যের দাম বেড়ে গেছে, বাংলাদেশেও বাড়বে। এবং গতকালকেই ঘোষণা দিল জ্বালানি মন্ত্রী যে জ্বালানি তেল দামের বাড়তে পারে। সেখানে তো স্বস্তি আসছে, অলরেডি 2 সপ্তাহের জন্য কিন্তু এগ্রিমেন্ট হয়েছে সিজফায়ারের মতো পাকিস্তানের মধ্যস্থতায়। তো হয়তো তখন জ্বালানি তেলের যে সংকট সেটা হয়তো কিছুটা নিরসন হতে পারে। জ্বালানি তেলের দাম তো অনেক পড়ে গেছে। আপনি যেটা বলছিলেন, এখন ধরেন সবগুলো অভ্যুত্থানের শক্তি, একটা বড় দলকে আপনারা তাড়িয়ে দিলেন, তারা পালিয়ে গেল, তাই না? মসজিদের ইমাম পর্যন্ত চলে গেল। এই যে ধরেন সরকার চলে গেল, এখন অভ্যুত্থানের শক্তি আপনারা এক থাকতে পারতেছেন না। তাদের ভিতরে কে আগে যাবেন সেই প্রতিযোগিতায় যদি থাকেন, এই যে মাঠে গেলেন, যদি ধরেন আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি ঘটে, হ্যাঁ, তাহলে তো আপনি যেটা বললেন যে সারা দেশে, আমাদের দেশে বহুবার ঘটেছে, তৃতীয় শক্তির উৎপাত তো হতে পারে। তবে এই শক্তির উত্থান হবে না, যারা মাঠে নামছে এই শক্তির আর উত্থান হবে, এটা শেষ, একবার খেলছে। মানে কেন হবে না? কেন হবে না? কারণ হচ্ছে না, আমি তো আগেই এক কথায় বলেছি, ধরেন জামাত ইসলাম সম্পর্কে আমার বক্তব্য, হয়তো বলেন যে আমি জামাত ইসলামের সমালোচনা করি, বিরোধিতা করি। জামাত ইসলামকে রাজনৈতিক দল সার্বজনীন রাজনৈতিক দলই মনে করি না আমি। কারণ আপনি দেখেন, এটা একটা এনজিও টাইপের দল। হ্যাঁ, আপনি দেখেন তাদের কত প্রতিষ্ঠান আছে, একটি প্রতিষ্ঠানে তাদের লোক ছাড়া কোনো চাকরি নাই। তার মানে জামাত ইসলাম যদি ক্ষমতা যায়, শুধু জামাত যে করে সে তার পক্ষে কাজ করবে, আর তো কেউ নাই। আর তারপরে আপনি দেখেন, আমি তো মুসলমান, আমিও তো বেচতে যেতে চাই, টিকিট তো জামাতের হাতে রয়ে গেছে। টিকিট কইছে না ইলেকশন আগে, জামাত ইসলাম দাঁড়িপাল্লায় ভোট দিলে বেচতে পাওয়া যাবে। 71 সালে সেটি আসলে পুরনো আলোচনা। একটু আপনার কাছে জানতে চাই যে আপনি যেটা বলছিলেন যে তৃতীয় শক্তি আসতে পারে বা সুযোগ নিতে পারে, এই তৃতীয় শক্তি আসলে কারা? তৃতীয় শক্তি আপনার আমাদের দেশের নির্বাচনের আগে পরে সব সময় পরাশক্তি অ্যাক্টিভ থাকে, এখন আছে না। আমি তো যুগান্তরে লিখছিলাম ডিপ স্টেটের কথা বলছি। হ্যাঁ, বিরাজনীতির ডিপ স্টেট আমি বলবো না, আমি সজীব ভুইয়া যেভাবে দেখছে ডিপ স্টেট হলো কি, সরকারের একটি অংশ থাকবে, কিচেন ক্যাবিনেট থাকবে, আর গোয়েন্দা সংস্থা মিলে যে কাজ করে। যেমন আমরা বলি না যে বড় বড় রাষ্ট্র ইচ্ছে করলে প্রেসিডেন্ট হলে যা ইচ্ছে তাই করতে পারে না, তাদের যে ডিপ স্টেট যেটা আপনার ফাইনালি পরামর্শ দেয় সেই অনুযায়ী কাজ করে। তা আমাদের দেশে তো এইটা দাঁড়ায় নাই, পলিটিক্সটাই তো দাঁড়ায় নাই। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত পলিটিক্সটাই দাঁড়ায় নাই। আমাদের দেশে ডিপ স্টেট নাই, পরাশক্তি কাজ করে। দেখেন না, এই ভারতও উদীয়মান পরাশক্তি আমাদের জন্য। ধরেন চীন, রাশিয়া, ভেটো পাওয়ার যারা আছে তারা তো পরাশক্তিগুলো কাজ। এই জন্য আমি বলছি যে এখন যদি এই অভ্যুত্থানের শক্তির ভিতরে আমার কথা যে সমস্যায় থাকুক, রাজ্যকে বলছে, আমি বলবো যে আলাপ আলোচনা করে, গঠনমূলক আলোচনা করে আপনারা এটার সমাধান করেন। ধন্যবাদ আপনাকে। নাহলে তো তৃতীয় শক্তির জায়গা তো শূন্য থাকবে না, জায়গা পূর্ণ হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। জনাব শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে একটু আসতে চাই, এখন যে প্রেক্ষাপট চলছে দেশে, এই প্রেক্ষাপটে যদি দাবি আদায়ের জন্য বিরোধী পক্ষকে রাজপথে নামতে হয়, তাহলে সেই নিয়ন্ত্রণটি আসলে সরকারের হাতে থাকবে কিনা? আজিজ ভাই যেটা বলছিলেন, তৃতীয় শক্তির কথা বলছিলেন। ধন্যবাদ। তার আগে আমি রাজ্জাকি ভাইয়ের দু একটা কথার সাথে একটু যুক্ত করে দিই তার কথাই, একটু ছোট করে জানতে। ছোট করে। রাজ্জাকি ভাই একটা জায়গায় বলছেন যে বিএনপি সংস্কারের কথা বলেছে, এখন পরিবর্তন যে জায়গাগুলোতে, অবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাজনৈতিক দাবি পরিবর্তিত হয়, কখনো কখনো লক্ষ্য পরিবর্তিত হয়। আমাদের এখন যে অপোজিশন পার্টিটা আছে সংসদে, জামাত সারা জীবন রাজনীতি করেছে শরিয়া আইনের জন্য। তাদের প্রত্যেকটা প্রকাশনায় ছিল আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই। অথচ এবারের নির্বাচনের আগে সে কিন্তু ঘোষণা দিয়ে বলেছে যে আমরা ক্ষমতায় গেলেও শরিয়া আইন বাস্তবায়ন করব না। কেন? আমি একটা ইনক্লুসিভ স্টেটের জন্য, পরিবর্তনের জন্য চেষ্টা করছি, ধীরে ধীরে করব। তার অর্থ হলো সে তার অবস্থান থেকে সরে এসেছে। বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তনের যে বার্তাটা কিন্তু আছে। আমাদের এখানে পার্লামেন্টকে ইফেক্টিভ করার ক্ষেত্রে 70 অনুচ্ছেদ একটা বড় ধরনের বাধা ছিল। সেখানে একটা সংস্কার এসেছে বলে গুম কমিশন নিয়ে আজকে ওই যে ব্যারিস্টার জমিরুদ্দিন সাহেবের ছেলে নওশাদ জমির, সে বিএনপির এমপি হওয়ার পরেও কিন্তু কথাটা বলছে।
তার দলের অবস্থানের বিপক্ষে যাচ্ছে। যদিও গুম নিয়ে আমাদের গত কয়েকদিন ধরে এখানে প্রচুর জল ঘোলা করার চেষ্টা করা হয়েছে। গতকাল আইনমন্ত্রী তিনি পার্লামেন্টে গুম সংক্রান্ত যে বিলটা উত্থাপন করেছেন সেটিকে কিন্তু গুমের যে শাস্তি আরও কঠিন করা হয়েছে, কঠোর করা হয়েছে। গুমের কারণে ভিকটিম পরিবার সে স্পেশাল ট্রাইব্যুনালে যেতে পারছে এবং শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড। সুতরাং এখানে যে জল ঘোলা করার যে অভিযোগগুলো তোলা হয়েছে গতকালকে আইনমন্ত্রীর বক্তব্য দেখে এবং পার্লামেন্টের বক্তব্য দেখে আমার কাছে পরিষ্কার হয়েছে। বিরোধী দল আন্দোলন গড়ে তুলতে পারবে কিনা প্রশ্নটি করেছেন। আমি প্রথম জায়গাটা বলি যে আপনি বিরোধী দল বলতে জামাত এবং এনসিপিকে যদি বলেন সেটি তাদের পক্ষে সম্ভব নয়। কারণ বাংলাদেশের পলিটিক্সে আসলে প্রান্ত পর্যন্ত সাংগঠনিক শক্তি আছে। এখন পর্যন্ত বাংলাদেশের যে দুটো রাজনৈতিক দল তার একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে জামাতের। এর আগে আওয়ামী লীগের ছিল, তার ভেতর থেকে আপনি আওয়ামী লীগকে বিদায় করে দিয়েছেন, আওয়ামী লীগ পালিয়ে গেছে। এখন গ্রামে গঞ্জে জামাতের থেকে বিএনপি শক্তিশালী। এই যে এনসিপি টেনসিপি যাদের কথা বলেন, জাগাওপা টাগাওপা কি কি যেন কতগুলো দল আছে, এরা মূলত শহর কেন্দ্রিক, ফেসবুক কেন্দ্রিক। জামাতের একটা সাংগঠনিক সংযোগ গ্রাম পর্যন্ত আছে। জামাত গ্রামের মানুষকে বিএনপির বিরুদ্ধে উস্কে দিয়ে বা আন্দোলনের ডাক দিয়ে স্বতঃস্ফূর্তভাবে মানুষকে রাস্তায় নামিয়ে আনবে এই সম্ভাবনাটা নেই, এই সুযোগটাও নেই। কারণ বিএনপি গ্রামে গঞ্জে এখনো যথেষ্ট তাদের প্রভাবটা আছে, যদিও তাদের নেতাকর্মীদের অনেকের বিরুদ্ধে নানা রকমের অভিযোগ আছে। এই মুহূর্তে জামাতের ডাকে মানুষ দলে দলে নেমে চলে আসবে বিএনপির বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য, এটা আমার কাছে মনে হয় না। এনসিপি বাইরে গেলে কি হয়, গোপালগঞ্জের কথা মনে আছে, শেষ পর্যন্ত তাকে সরকারের প্রোটেকশনে আসতে হয়। আর গত 1-1.5 বছরে এনসিপি মূলত জামাতের মানে সেকেন্ড ফ্রন্ট, আমি ঠাট্টা করে বলি জামাতের ফুল প্যান্ট শাখা হয়ে গেছে। এবং তারা যে একটা ক্রমশই তাদের পৃথিবীটা ছোট হয়ে আসছে, মিডিয়া টিডিয়া তাদেরকে ডাকে বলে তাদেরকে মানুষজন চিনে, কিন্তু তাদের প্রতি মানুষের সে আস্থাটা নেই। এখন যে সজীব ভুঁইয়া প্রতিদিন হুমকি দেয় মানুষকে ডেকে নিয়ে আসবো, আমার ধারণা সজীব ভুঁইয়া যদি কালকে ডাক দেয় তার শ্বশুরবাড়ির লোকজনও আসবে না যে জামাই কি করছে যাই দেখে আসি। কারণ তারা গত 1.5 বছরে তাদের গ্রহণযোগ্যতা এমন জায়গায় নিয়ে গেছে যে গণ অভ্যুত্থানের প্রতি মানুষের সেই যে আকর্ষণটা ছিল সেটি নেই। সুতরাং কালকে ডাক দিলেই মানুষকে তারা রাস্তায় নামিয়ে আনতে পারবে না। কিন্তু বিএনপি যদি জনস্বার্থ বিরোধী কাজ করে অবশ্যই তার বিরুদ্ধে বিরোধী দল কথা বলবে, এটি চাই। পার্লামেন্টের কথা বলছেন, পার্লামেন্টে বিএনপির তো জামাতের কথা শুনছে। যে রাষ্ট্রপতির ভাষণ বয়কট করলো জামাত সহ বিরোধী দল, সেই রাষ্ট্রপতির ভাষণের উপরে যখন তারা 50 ঘন্টা আলোচনার প্রস্তাব করলো, সরকারি দল কিন্তু বলেনি যে না আমরা এতক্ষণ আলোচনা করব।